আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও বিদেশ থেকে যারাই দেখছেন আমাকে। ১ম এই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর আজকের বিষয়টা খুবই ব্যতিক্রম একটা বিষয়। আমরা জানি যে প্রেম কোনো বাধা মানে না। আজকে সেইভাবেই আমার কাছে একজন বোন এবং একজন ভাইয়া এসেছেন। তারা ২ জনই হচ্ছেন সাবালক। একজনের বয়স উনার হাসব্যান্ডের বয়স ২৪ আর উনার বয়স ২৩। ২ জনই সাবালক এবং ২ জনেরই ভোটার আইডি আছে। ২ জনই রাষ্ট্রীয় আইন এবং ধর্মীয় নিয়ম অনুযায়ী ২ জনই বিয়ে করেছেন। কিন্তু ২ জনই পালিয়ে বেড়াচ্ছেন পরিবারের চাপে। আমি তাদের কাছ থেকে একটু শুনবো কি বিষয়। আপনি আমার কাছে কেন আসলেন বোন? আমি আপনাকে চিনছি আপনার বিভিন্ন ভিডিও দেখে জি, অনলাইনে। জি আমি তো একজন সাধারণ মানুষ, সাধারণ একজন মানবাধিকার কর্মী। আমার কাছে কেন আসছেন? সেখানে দেখছি যে আপনি ন্যায়ের বিচার করেন, ন্যায়ের পক্ষে থাকেন। জি। সেই ন্যায়ের জন্য আমি আপনার কাছে আসছি। হ্যাঁ, এখন কি চাচ্ছেন আমার মাধ্যমে? আপনার মাধ্যমে আমি চাচ্ছি যে আমার সত্য কথা বলেন, আমি আপনাকে বলবো আমার জেলার ডিসি, ওসপি যারা লোক আছে তাদের মাধ্যমে মানে আপনার কথাগুলো আমার পেজের মাধ্যমে আপলোড করে হ্যাঁ, দেশ রাষ্ট্রকে জানাতে চাচ্ছেন? জানাতে চাচ্ছি। আপনার এই কাহিনীগুলা? জি, এবং ন্যায় বিচার চাচ্ছেন? ন্যায় বিচার চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। মানে হচ্ছে আপনার নাম কি? মোসাম্মদ ফারজানা আক্তার মিষ্টি, ফারজানা আক্তার মিষ্টি। আপনার জেলা, রংপুর, থানা, পিরিয়াছা, গ্রামের নাম? আদম, আদম? জি, পোস্ট অফিস কোথায়? পাটানা, আর থানার নাম? পিরিয়াছা। তাই আপনার? আমার থানা পীরগাছা, গ্রাম চন্ডীপুর, সন্দীপুর না? পোস্ট অফিস পীরগাছা। পীরগাছা না? জি। আচ্ছা। আপনাদের কি সমস্যা হয়েছে একটু বলেন তো? সবার উদ্দেশ্যে বলেন। আমি এখন থেকে ৭ মাস আগে সমস্ত নিয়ম নীতি মেনেই বিয়ে করছি। বিয়ে করার পর কেউ জানে না। পীরগাছায় আমরা মানে বাসা ভাড়া নিয়েছিলাম। সেখানে আমি প্রেগনেন্ট হই হুম। এবং তখনও কেউ জানে না আমি বাসায় ছিলাম। আমরা যে বিয়ে করছি সেটা কেউ জানে না। বাচ্চার বয়স যখন ৪.৫ মাস তখন আমার বাসায় থাকা সম্ভব ছিল না। তখন আমি বাসা থেকে বের হয়ে আসি। কত তারিখ? ২৫ তারিখ। হুম। সেপ্টেম্বরের ২৫ তারিখে বের হয়ে আসি বাসা থেকে। তখন থেকে আমার বাসার লোক আর এটা মেনে নিচ্ছে না যে আমাদের মেয়েকে আমরা নিয়ে আসবো। আমার পেটে যে বাচ্চা ছিল সেটা ওরা মানে না। রিপোর্ট দিছি, সমস্ত কাগজপত্র দিছি, কোর্টের কাগজ দিছি, বাচ্চার প্রেগন্যান্সি রিপোর্ট দিছি, তারপরে ওরা কিছুই মানে না, এগুলো মিথ্যা। ওরা বলে এটা ভুয়া। আপনার পরিবার? জি, আচ্ছা। আপনার বয়স কত? ২৩। ২৩। আপনার? আমার ২৪, ২৫, ২৪। ২৪। আপনারা দুজন কি লেখাপড়া করেন? জি, কিসের লেখাপড়া করেন? ডিগ্রি 3rd ইয়ারে। 3rd ইয়ারে। কোন কলেজে? পীরগাছা সরকারি কলেজ। পীরগাছা সরকারি কলেজ। আপনি? আমিও সেম ইয়ার, হ্যাঁ, পীরগাছা ডিগ্রি কলেজ। ডিগ্রি কলেজে। আচ্ছা, এখন মূল কথাটা হচ্ছে আমরা একটু শর্ট করে চলে আসি। সেটা হচ্ছে এক কথায় আপনারা বিয়ে করেছেন, এখন কি বাড়িতে থাকতে পারতেছেন না? না, না। কি করতেছে সেটা একটু বলেন। নাকি আপনি একটু বলবেন? উনি বলেন। আচ্ছা বলেন। কি উনি সমস্যাটা বলেছেন। হচ্ছে একটু বলেন। সমস্যা আমার পরিবারের অনেক চাপ দিচ্ছে। জি, কিন্তু সে কারণে আমরা বাসায় থাকতে পারতেছি না। তাই। জি। আর ওরা কি বিভিন্ন করতেছে? হুমকি-ধামকি দেয়। হ্যাঁ, মানে যেকোনো ভাবে ওরা ছেলেকে চায়। ছেলেকে মারবে, আমাকে বাসায় নিয়ে যাবে। নিয়ে গিয়ে অন্য জায়গায় বিয়ে দেবে। তাই। জি। তো আপনার যে বললেন যে আপনার ৫ মাসের প্রেগন্যান্ট যে বাচ্চা ছিল, এগুলো কেন নষ্ট হলো? কিভাবে হলো? এগুলো এই ১ মাসে আমি বাসা থেকে বের হয়ে আসার পর বিভিন্ন ওরা হয়রানি করছে, দৌড়ের উপর রাখছে এক কথায় আমাদের। হ্যাঁ, কিভাবে সেটা? এই যে মানে আমাদের কল ইয়ে করে। আমার নাম মোহাম্মদ নাসির হোসাইন বাবলু। হ্যাঁ, আমার বাসা হচ্ছে পীরগাছা থানার চন্ডীপুর নামক গ্রামে। তো ও যখন বাসা থেকে বের হয়ে আসে, ও চলে আসে যখন, এখন বিষয়টা এমন দাঁড় হয়ে গেছে যে ও প্রেগনেন্ট, থাকতে পারতেছে না বাসাতে। তো একটা মেয়ে বাসায় থাকতে পারতেছে না, ওরা মেনেও নিবে না। একটা মেয়ে তো ভালো জানে যে তার পরিবার মানবে কি মানবে না। তো আমাকে বলে যে আমার আর থাকা সম্ভব হচ্ছে না, এখন তো যাইতেই হবে। তারপরে আমি ওকে বলি ঠিক আছে, তুমি আসতে পারো। আমি সব দিকে ব্যবস্থা করে রাখি, বাসা ভাড়া নিয়ে যায় শুরু করে সবকিছু করে রাখি। ও চলে আসে। এরপর পর থেকে ওর বাসায় খোঁজাখুঁজি যখন শুরু হয়ে যায়, কোনো না কোনো মারফতে জানতে পারে যে যে সে আমার কাছে। তখন থেকে তারা নানাভাবে চাপ দিতে থাকে, পুলিশ প্রশাসন, তারপরে এলাকার যে নেতা টাইপের ইয়ে থাকে, বিভিন্ন গুন্ডা বাহিনী, এটা আমাদের ওপর লেলিয়ে দেয়। প্রশাসন তো আমাদের
খোঁজাখুঁজিতে ছিলই। এক পর্যায়ে গিয়ে ওরা অভিযোগ করে যে হচ্ছে অপহরণ অপহরণ এবং ছিনতাইয়ের একটা অভিযোগ করে পীরগাছা থানায়। আহ, তার পরিপ্রেক্ষিতে ওর 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 নাম্বার থেকে ট্র্যাকিং শুরু করে দেয় পুলিশ। তো আমরা প্রথম অবস্থায় অতটা সেন্সিটিভ বিষয়টা নিয়ে নিয়ে যে বিষয়টা এতদূর পর্যন্ত যেতে পারে, আমরা আমরা নর্মালি ছিলাম এবং নর্মালি ওদের কাছে যোগাযোগও ছিল, জানাচ্ছিলাম। তো ওরা তখন বুঝতে দেয়নি ওভাবে, কিন্তু ভিতরে ভিতরে ট্র্যাকিং করে করে যেখানেই যাই, যে আত্মীয় বাসাতে যাই, যেখানেই যাই সেখানেই ওদের পুলিশ প্রশাসন যেমন তেমন ওরা ওই গুন্ডা মাস্তানকে টাকা হয় তাদেরকে, যে আমাদেরকে পাইলে যেন আমাকে শেষ করে দিয়ে ওকে নিয়ে যায়। আচ্ছা। এমনকি আমার বিভিন্ন আত্মীয় স্বজন যেখানে আমরা যাই তাদেরকেও তাদের নামে অভিযোগ করে তাদেরকেও পুলিশ দ্বারা হয়রানি করে। তারপরে ওই এলাকার নেতা খাতাকে টাকা খাওয়াই পেশি শক্তি দেখায়, বাড়ি ঘেরাও করে, তাদেরকে অবরুদ্ধ করে রাখে। তো এরকম হুমকি দামকি দিতে শুরু করে। আমার মোটর সাইকেল আছে, সেটাতে করে ওটাই আমাদের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল। এছাড়া যদি ওরা না থাকতো তাহলে আমরা এতদিনে আমাদের অনেক কিছু হয়ে যেত। তো এক পর্যায়ে ওর বাড়ির লোক মানে গুন্ডা বাহিনীতে ধাওয়া দেয়। স্কুল না পেয়ে মানে কোনো কিছুই নেওয়া হয়নি। আমরা এই যে এক কাপড়ে এই এক কাপড়ে। আচ্ছা, আপনারা যে বললেন যে আপনারা কোর্টে গিয়েছিলেন নাকি? হ্যাঁ, কোর্ট থেকে বলে দিয়েছে যে হ্যাঁ, কোর্টে গিয়েছি। কোর্ট থেকে যেমন এই যে আপনার বিয়ে করার সময় মেয়ের পক্ষ ছিল, মেয়ের পক্ষ ছিল না। আচ্ছা, মেয়ের স্টেটমেন্ট যেটাকে বলে, এর কোর্টে যেমন এই যে বিয়ে করার সময় এফিডেভিট করা হয়, ওই রকম মেয়ের জবানবন্দি নিয়ে জজের কাছে গিয়ে সেখানে জজ ওদের কাছে পাঠাই দিছে যে এখন যদি কোনো আইনি বিষয়ে এরা ইয়ে করে তাহলে আপনারা ব্যবস্থা নিতে পারবেন। কিন্তু ওরা আইনি বিষয়ে কথায় হচ্ছে আপনারা বর্তমানে প্রাণনাশের হুমকিতে আছেন। হ্যাঁ, সরাসরি হুমকি দিচ্ছে, সরাসরি এরকম করে ফোনে হুমকি দিচ্ছে। আমার কাছে কল রেকর্ডও আছে। ওরা হচ্ছে আমার চোখ তুলে নেবে, নিয়ে এর দ্বারা আমাকে ভিক্ষা করে খাওয়াবে। ও যদি আমাকে চোখ তুলে নেবে, হাত কেটে দেবে। আপনি আর বলতে হবে না, আমি অন্য একটা প্রসঙ্গে আসি, যেহেতু অনেক মানুষ দেখবে দেশ বিদেশ থেকে। সেটা হচ্ছে আমি অনেক কেস দেখেছি, বুঝছেন, শত শত মেয়েদের কেস আমার কাছে আসে। তো আমি একটা সময় দেখেছি যে খুবই প্রেম, খুবই আবেগ থাকে, কিন্তু একটা সময় সে আবেগ থাকে না। আজকে যেমন যে মিষ্টি এসেছে আপনার সাথে সংসার করতে চায়, এরমই মিষ্টির মতো অন্যান্য মেয়েরাও আসে যে সম্পর্কের 1.5 বছর 2 বছর পরে একটা বাচ্চা হওয়ার পরে তারপর ওই স্বামী, ওই প্রেমের এত মধুর সম্পর্ক ওই স্বামী ফেলে চলে যায়। সেই জায়গা থেকে আপনারা দেখছেন মিষ্টির অর্থনৈতিক অবস্থা খুব ভালো ওর পরিবারের, আর ওদের অর্থনৈতিক অবস্থা একটু খারাপ, ওদের চেয়ে অনেকটা খারাপ, তাই না? নাসিরের জন্য যেহেতু এসেছে, আমি এই ভিডিওর মাধ্যমে নাসিরকে রিকোয়েস্ট করবো আপনাকে যে আপনি যাতে তার হাতটা না ছেড়ে যান, এটা আমার বিনীত অনুরোধ থাকবো। কারণ আজকে একটি মেয়ে হয়ে সে তার বাবা মা সবকিছু ছেড়ে, এবং বাবা মা প্রতিনিয়ত তাকে নেওয়ার জন্য অনেক ধরনের চেষ্টা করছে, কিন্তু সে এখনো যাচ্ছে না। সে যেহেতু আপনার হাত ধরেছে, তার হাতটা যাতে আপনি ধরে রাখেন, এটা হচ্ছে একটা বিষয়। আর সেকেন্ড হচ্ছে, আপনার বাবার নাম কি? গ্রামে কি নামে চিনে? কি বাড়ি বললে চিনবে? আদম। আদম এলাকায়, আদম এলাকা মুর্শিদের বাড়ি। আর আপনার একজন চাচার নাম বলেন? মোর্শেদুল ইসলাম, উনি ব্যবসা করেন বিশেষ করে। আর বাবার নাম? মোর্শেদ আলম। বাবার চাচার নাম? মোর্শেদুল ইসলাম। আসসালামু আলাইকুম। আমি দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন, আমি বিশেষ করে এই মুহূর্তে আমি একজন ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করছি। উনি হলেন রংপুর জেলার পীরগাছা থানার আদম গ্রামের মোর্শেদ আঙ্কেলের দৃষ্টি আকর্ষণ করছি। আমি বিনীতভাবে অনুরোধ করবো আমার এই ভিডিওর মাধ্যমে যে দেখেন, তারা উভয়ই হচ্ছে সাবালক, এবং তারা রাষ্ট্রীয় নিয়ম মেনে তারা কাজীর মাধ্যমে রেজিস্ট্রি করেছে, বিয়ে করেছে, এবং তারা কোর্টে নোটারি করেছে এবং রেজিস্ট্রি করে বিয়ে করেছে বৈধভাবে, সেটা ইসলামিক নিয়মে এবং রাষ্ট্রীয় আইনে, এবং তাদের ভোটার আইডি আছে, তারা সাবালক। সেই ক্ষেত্রে আমরা নিয়ম অনুযায়ী তারা কিভাবে চলবে, এই জীবনটা তাদের। আপনার মেয়ে যদি সে তাকে নিয়ে সংসার করে সুখী হয়, সেখানে আপনি আমি রাষ্ট্রের কোনো কেউই তাদেরকে বাধা দিয়ে রাখতে পারবে না। কিন্তু তারা যে আজকে আমার কাছে যে একটা আশা নিয়ে এসেছে যে তারা আমার এই ভিডিও, আমার এই পেজের মাধ্যমে
আপনাদের কাছে অনুরোধ করতে তারা বলেছে যে আপনাকে জানাতে যে তাদেরকে আপনি কোনো ধরনের বিরক্ত যাতে না করেন। আমি মোর্শেদ আঙ্কেলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার মেয়ে আমার পাশে বসা আছে, মেয়েটা আমার কাছে এসেছে, আপনি কোনোভাবেই, যেহেতু তারা সাবালক, তাদেরকে কোনোভাবেই আপনি আইন ভঙ্গ করে, নিয়ম ভঙ্গ করে, রাষ্ট্রীয় নিয়ম ভঙ্গ করে কোনোভাবে আপনি তাদেরকে ডিস্টার্ব করবেন না। যদি ডিস্টার্ব করেন সেটা আপনি আইনের ব্যত্যয় ঘটাবেন এবং সেটা আইনকে অবমাননা করা হবে। আমি মুর্শেদ যিনি, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, এবং আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসেবে আমার দায়িত্বের জায়গা থেকে তারা অনেক কান্নাকাটি করেছে এই মিষ্টি আমার কাছে, যে একবার আমার কাছে আসতে চায় এবং 5টা মিনিট আমার মাধ্যমে এই ভিডিওটা দেশ এবং জাতিকে জানাতে চায় তাদের অবস্থানটা, তারা খুবই সমস্যায় আছে। আর আমি আপনার উদ্দেশ্যে বলছি, আপনি যেভাবে তাদের কথা যদি সত্যি হয়ে থাকে যে আপনি গুন্ডা ভাড়া করে তাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন, সেটা আপনি অন্যায় করছেন, এই অন্যায়টা আপনি করবেন না। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, অন্যথায় আমি আইনি প্রক্রিয়ায় তাদের সাথে আমি ন্যায়ের পক্ষে আমি লড়বো। আমি বুঝি বাবা, একটি বাবার, আমারও ছেলে আছে, আমারও মেয়ে আছে, আমি একটি বাবার মন বুঝি, কিন্তু আসলে বাবা হলেও আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনার মেয়ে যদি সেই ছেলেকে চায় এবং মেয়ে যদি সাবালক হয়, রাষ্ট্রের কোনো নিয়ম, কোনো আইন, কোনো কোর্ট, কোনো আদালত তাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না, না, না। তো সেই জায়গা থেকে আপনাকে আইনটা জানতে হবে। আর আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসেবে আমার কাছে যেহেতু তারা এসেছে, আমি তাদের পক্ষ থেকে আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, তারা তাদের মতো জীবনটা নিয়ে চলুক, আপনি তাদেরকে বিরক্ত করবেন না। কারণ হচ্ছে এই ছেলেটা বলেছে আপনি নাকি তার বাড়িতে, তারা গরিব মানুষ, খুব হুমকি দিচ্ছেন এবং অনেক মানুষ পাঠাচ্ছেন, তাদের পরিবারকে মামলার ভয় দেখাচ্ছেন। আসলে কি, দিন শেষে আপনি কোনোভাবেই জয়ী হবেন না। কেন হবেন না? যদি আজকের আপনার মেয়েটা অপ্রাপ্তবয়স্ক হতো তাহলে আপনি জয়ী হতেন, কিন্তু যেহেতু মেয়েটি ডিগ্রিতে 3rd ইয়ারে পড়ে, ছেলেটিও পড়ে, তারা প্রাপ্তবয়স্ক, সেই ক্ষেত্রে আপনি কেন, আপনি, রাষ্ট্র, আমার বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। তো আমার এই ভিডিওর মাধ্যমে আমি আদমের যে, আদম এলাকার যিনি মুর্শিদ সাহেব আছেন, আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনার কাছে খবরটি পৌঁছে দিচ্ছি যে তারা আমার কাছে এসেছিল এবং তারা তাদের মতো তাদের জীবন নিয়ে তারা চলতে চায়, তাদের মতো চাকরি কর্ম করে তারা বাঁচতে চায় সৎভাবে, তাদেরকে কোনোভাবে বিরক্ত করবেন না। যদি আপনি বিরক্ত করেন, আমি তাদের সাথে একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসাবে আইনি ভাবে তাদের সাথে আমি লড়বো। আর আপনি যদি তাদেরকে কোনোভাবে এই ধরনের মামলা হামলা, ভয় বা এই ছেলেটাকে কোনো আক্রমণ করতে চান, সেটা অন্যায় হবে। আর অন্যায় করলে অবশ্যই এর জন্য আপনাকে রাষ্ট্র আপনাকে আইনের আওতায় আনবে, আমি বলে আপনাকে বলে দিচ্ছি। তো এই বলে আপনারা আর কিছু বলতে চান? আমার বাবাকে বলতে চাই, আমি ওর হাত ধরে আসছি, জেনে শুনেই আসছি, সবকিছু জেনেই আসছি, আবেগে আসিনি। আমি ওকে ভালোবেসে আসছি, ওর সঙ্গেই থাকতে চাই। আমি আমার বাবার কাছে আর যাইতে চাই না। উনি যেন আর কোনো বিরক্ত না করে বা এরকম হুমকি ধামকি কিছু না দেয়, এটাই আশা করি। বলেন যে আমরা তো সাবালক দুজনে। আমরা দুজনেই সাবালক, আমরা নিজেদের সিদ্ধান্তে এই কাজ করছি। আচ্ছা, ওনার বাবাকে আমার এই পেজের মাধ্যমে একটি মেসেজ পাঠালেন। আমিও মুর্শেদ সাহেব যিনি আছেন, আঙ্কেল, মুর্শেদ আঙ্কেল সম্বোধন করে বলছি যে আমাকেও আপনি কোনোভাবে খারাপ ভাববেন না, বা আমার প্রতি আপনি কোনো মতবিরোধ অথবা কোনো ধরনের আপনার মান অভিমান আনবেন না, কারণ আমিও আমার জায়গা থেকে আমার দায়িত্বটা পালন করছি। যখন একটি মানুষ ন্যায়সঙ্গত একটি বিষয় আমার কাছে আসে, আমি তাকে ন্যায়সঙ্গত সহযোগিতা করার চেষ্টা করি। যেহেতু তারা প্রাপ্তবয়স্ক, তাদেরকে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে যদি কোনো পক্ষ বলে যে আপনাকে মেয়ে এনে দিবে, আপনাকে মামলা করিয়ে দিবে, তাহলে আপনাকে ভুলভাল বোঝানো হচ্ছে এবং এতে আপনার অর্থনৈতিক দণ্ড হবে, অর্থ নষ্ট হবে। একটা সময় দিন শেষে, রাত্রি শেষে, পরিশেষে আমি যে কথাগুলো বুঝেছি সেটাই আপনি বুঝতে পারবেন যে আসলে মেয়ে যেহেতু আপনাকে, তার স্বামীকে চায়, আপনার কথা মানছে না বা আপনার সিদ্ধান্ত অনুযায়ী বিয়ে করতে চাচ্ছে না, তাহলে আপনি জোর করে কখনো ওই মেয়েকে ওই সংসারে দিয়ে আপনি লাভবান হতে পারবেন না। যেহেতু মেয়েটি আপনার এবং মেয়েটি যেহেতু প্রাপ্তবয়স্ক, এই মেয়েটির জীবনটা তার, সিদ্ধান্তটাও তার, তাকে তার সিদ্ধান্ত নিতে দেন। সবাই ভালো থাকবেন, আমি তাদের পাশে আছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।